জনাব গোলাম মাওলা রনি, আপনার কাছে আসি প্রথমেই। এবং আজকে বেগম খালেদা জিয়াকে নিয়ে কি আপনি একটি ভিডিও করেছেন, সেটিও আমি দেখছিলাম। এবং স্বপ্ন কিভাবে দুঃস্বপ্নে পরিণত হলো এমন একটা শিরোনামে আপনি করেছেন। প্রথম প্রশ্নটা আমি যেটা করতে চাই যে একটি পরিপূর্ণ রাজনৈতিক জীবনের অবসান, তার মানে আজকের যে সময় এসে তার মৃত্যুটা ঘটলো, সেই সময়ে মানে মাত্র 1.5 বছর আগেও যদি চিন্তা করা যায় তার জীবনটা, ওই সময় তার যদি মৃত্যু হতো, এবং আজকে সকল মত পথ এবং রাষ্ট্র বা সরকার যেভাবে তার শোক প্রকাশ করছে, বিশ্ব নেতারা, ভিন্ন মতের মানুষও, কিভাবে আসলে সম্ভব হলো তার জীবনটাকে? আমার কাছে মনে হয় যে জন্মটা যেভাবে প্রাকৃতিক, আল্লাহর ইচ্ছা ছাড়া আপনি বা বিধাতার সৃষ্টিকর্তার ইচ্ছা ছাড়া এ পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি হয় না, এটা হলো ধর্মীয় বিশ্বাস। তো সেই দিক থেকে জন্ম এবং মৃত্যু পুরোটাই প্রাকৃতিক। আর যেহেতু আল্লাহর ইচ্ছাতে মানুষের মৃত্যু হয়, তো সেক্ষেত্রে মানুষের জন্ম এবং মৃত্যু এই দুটোর দ্বারাই তার নিয়তি এবং তার কর্মর একটা পোর্ট্রেট তৈরি হয়ে যায়। যেমন ধরুন, একজন জন্মগ্রহণ করলো রাজ পরিবারে, একজন জন্মগ্রহণ করলো কৃষকের পরিবারে, তাকে কিন্তু তার সারা জীবনে তার সে জন্মের যে শুরুটি ওটি বহন করতে হবে। আবার একটি মানুষ সারা জীবন যে কর্ম করলো, সেই কর্ম করার ফলে তার মৃত্যুটি কিন্তু তার কর্মের মধ্যে উদ্ভাসিত হয়ে যায়, বা কর্ম তার মৃত্যু দ্বারা উদ্ভাসিত হয়ে যায়। এখানে দুটো বিষয় হলো যে যখন চূড়ান্ত যেটা অন্তর্ধান মানে মৃত্যু হয়, সেখানে প্রকৃতির দুটো বিষয় কাজ করে। এই দুনিয়াতে অনেক ক্ষমতাধর ব্যক্তি মরেছে, তারপর বেগম জিয়ার চাইতে অনেক বড়, ধরেন সুলতান সুলেমান মরেছেন, পঞ্চম জর্জ মরেছেন, তারপরে ক্লিওপেট্রা মরেছেন, তারপর জুলিয়াস সিজার মরেছেন ক্ষমতায় থেকে থেকে। তাদের এই মৃত্যু নিয়ে খুব সেলিব্রেশন হয়েছে, খুব বড় রাষ্ট্রীয় সেলিব্রেশন হয়েছে। কিন্তু সাধারণ মানুষের যে হৃদয় স্পর্শ করে, আকাশের যে মানে মন খারাপ হয়ে যায়, বাতাস খুব ধীরে প্রবাহিত হয়ে যায়, সমস্ত মানুষের মধ্যে একটা বিষণ্ণতা ছড়িয়ে পড়ে কিছু কিছু মৃত্যুতে। ধরে নিতে হবে যে এই মানুষগুলো তার সারা জীবন তার কর্মের সাথে কখনো মুনাফিকি করেনি। রাজনীতিতে মুনাফিকি একটা খুব জঘন্য অপরাধ। আপনি ভুল করতে পারেন, ত্রুটি করতে পারেন, কিন্তু রাজনীতির চেয়ারে বসে মানুষের হৃদয় নিয়ে, মানুষের জীবন নিয়ে, ধনসম্পদ সব কিছু নিয়ে একজন রাজনীতিবিদ যদি মুনাফিকি করেন, বিশ্বাস করেন, আল্লাহর আরশে আজিম পর্যন্ত কেঁপে ওঠে। যারা বেগম জিয়ার একেবারে যাকে বলে ঘোরতর শত্রু, সমালোচক, প্রতিদ্বন্দ্বী, তারাও কিন্তু বলতে পারবেন না কতগুলো বিষয় যে তিনি ব্যক্তিগতভাবে দুর্নীতিপরায়ণ ছিলেন, এ কথা কেউ বলতে পারবে না। তিনি ক্ষমতার সিংহাসনে বসে অহরহ মিথ্যা কথা বলেছেন, অহরহ মিথ্যা কথা বলেছেন, লোকজনের সাথে প্রতারণা করেছেন, এই কথা তার কোনো শত্রুও বলতে পারবে না। এবং তিনি দেশকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন অন্য যে সকল দেশপ্রেমিক রাজনীতিবিদ রয়েছেন তাদের মতো করেই। ফলে কি হলো দেখুন, তিনি জেলে ছিলেন, তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল। আপনি যেটি বললেন, আজ থেকে 1.5-2 বছর আগে যদি তার এ ধরনের মৃত্যু হতো, তাহলে হয়তো তার মৃত্যুটিও সেই যাকে বলা হয় দেলোয়ার হোসেন সাঈদীর মতোই হতে পারত, একটা রেস্ট্রিক্টেড জায়গাতে। তো এমন একটা পরিপূর্ণ যে সময়, সেই সময়টিতে তার যে মৃত্যু, তার যে অন্তর্ধান, আমার কাছে মনে হয় যে প্রকৃতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এই সুযোগটা করে দিয়েছে। আজকে আপনার এই অনুষ্ঠানে আসছিলাম, আমি দেখলাম যে প্রচণ্ড কুয়াশা, ঠান্ডা, আকাশ যেন ভেঙে পড়েছে সেই দুঃখ, রাস্তাঘাট ফাঁকা, কারো মানুষের হাসি নেই। সবার মধ্যেই নিজের অজান্তে হোক বেগম জিয়ার যে মৃত্যু, সেই মৃত্যুর যে শোক সবাইকে স্পর্শ করেছে। তো এটা আমার কাছে মনে হয় যে ওনার সুদীর্ঘকালের কর্ম, সারাটা জীবন উনি এই রাজনীতির জন্য যে স্যাক্রিফাইস করেছেন। উনি যদি রাজনীতি না করতেন তাহলে কি হতো? একজন সাবেক প্রধান সেনাপতির স্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, এই হিসাবে অত্যন্ত সুন্দরভাবে তিনি জীবনযাপন করতে পারতেন। ক্যান্টনমেন্টের মধ্যে সুরক্ষিত এলাকাতে 8-10 বিঘা জায়গার উপরে অসাধারণ সুন্দর একটা বিলাস বাসনের জীবনে তিনি কাটাতে পারতেন। তার ছেলে সন্তান নিয়ে, আত্মীয় স্বজন নিয়ে তাকে না খেয়ে থাকতে হতো না, তাকে কখনো জেলে যেতে হতো না, তাকে কখনো নির্যাতন শিকার হতে হতো না।
তো এই জিনিসগুলো তিনি করেছেন রাজনীতির জন্যে। তো সেই রাজনীতি করে জীবনের শেষ প্রান্তে এসে তিনি আজ পরপারে চলে গেলেন মহান আল্লাহ রবুল আলমিনের ডাকে। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এবং তিনি সারাটি জীবন ধরে আমাদের সেই 80-র দশক থেকে সুদীর্ঘকাল যে রাজনীতিতে ছিলেন, এই সময়টিতে অসংখ্য উদাহরণ সৃষ্টি করা যায়। রনি ভাই, এই জায়গাগুলো আমরা ধাপে ধাপে আসার চেষ্টা করব এবং রুহিন হোসেন প্রিন্স আপনার কাছে আসি এবং গোলাম বাউল যেটি বলবার চেষ্টা করছিলেন, যেটি আসলে সাদা চোখে হয়তো দেখা যায় না, মানে এই সময়টি উনি বলছিলেন আধ্যাত্মিক বা দর্শনগত জায়গা থেকে বলছিলেন যে এই সময়টি আসলে তার মৃত্যু কেন, হয়তো তার কৃতকর্মের কারণে প্রকৃতি হোক উপরওয়ালা হোক সেই সময়টা হয়তো নির্ধারণ করেছেন। জনাব রুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আসি। বারংবার বলা হয় যে সময়টাতে তিনি দলের দায়িত্ব নিলেন এবং সেই সময় অকস্মাৎ, মানে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পরে তাকে যখন দায়িত্ব নিতে হয়, এর জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না, অনেকটা বাধ্য হয়ে। এবং তখন সামরিক শাসনের যে প্রভাব রাজনীতিতে ছিল, অর্থাৎ ফৌজি বাহিনী তখন একটা সাধারণ গৃহবধূকে পরাস্ত করতে পারলেন না এবং 86 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি অংশ নিলেন না। এবং এই দৃঢ় অবস্থানের কারণেই পরবর্তীকালে দীর্ঘ সময় ধরে এখন পর্যন্ত আপসীন নেত্রীর যে অভিধা তাকে দেওয়া হয়। আপনিও আন্দোলন সংগ্রামে ছিলেন, বিশেষ করে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আপনি ছিলেন। ওই অবস্থানটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি কথার শুরুতেই বেগম খালেদা জিয়ার যে মৃত্যু, তাতে গভীর শোক প্রকাশ করছি আমার পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে। এবং এটা নিঃসন্দেহে কথা বলার অপেক্ষা রাখে না যে তিনি যে সময় হয়তো সশরীরে আমাদের থেকে চলে গেলেন, কিন্তু তার কর্ম এটা একটা উদ্ভাসিত হয়ে নানাভাবে থাকবে। তার কিছুটা গোলাম মওলা রনি একটু আলোকপাত করার হয়তো চেষ্টা করেছেন অল্প সময়ে। দেখুন, এটা আমার বিবেচনায় উনি ঠিকই বলেছেন যে অ্যাকচুয়ালি একটা মানুষ সাধারণত তার কর্মজীবন কি করলেন সেটাই তো প্রধান বিষয় হিসেবে সামনে আসে। ওনার যে দল, তার একটা রাজনীতি আছে, আমাদের দল, তার একটা রাজনীতি আছে। সুতরাং রাজনীতির পার্থক্য সত্ত্বেও অনেকগুলো দিকের কথা বলা যায়। আমি অত দিকে না যেয়ে আপনি যে পয়েন্টটাকে বলেছেন, বিশেষ করে এটা কিন্তু উদাহরণ খুব একটা বেশি খুঁজে পাওয়া যাবে এমন মনে হয় না, কারণ উনি তো প্রকৃতপক্ষে গৃহবধূ। সেইখান থেকে যে পর্যায়ে যে সময় দায়িত্ব পালন করেছেন, এবং বিশেষ করে পুরো স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময়, কারণ একা না, সাথে কিন্তু জোটবদ্ধ আন্দোলন হয়েছে, ওনাদের জোট আবার যুগবদ্ধ আন্দোলন, এবং এই আন্দোলনের একটা কালমিনেটিং জায়গায় পৌঁছানো। নানা সময় ঘাত প্রতিঘাতে কিন্তু দেখবেন জোটের মধ্যে এই যে আপনার যে ঐক্য যুগপৎ ধারা, তার মধ্যে নানা ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে, কিন্তু সেই বিভ্রান্তিগুলোকে আবার এক জায়গায় নিয়ে আসা এবং তারপরে আবার ঐক্যবদ্ধ করে যে রেজিমকে আমরা পরাভূত করতে চাই, পরাজিত করতে চাই, তাকে পরাজিত করেই 90-এর গণঅভ্যুত্থান সম্পন্ন করার। তাহলে এই ধারাবাহিকতায় নানা দলের নানা ধরনের ভূমিকা থাকে। তা সেক্ষেত্রে ওনার দলের ভূমিকা ছিলেন, এবং এইটাই যে কেউ যে কোনো সমালোচনা করতে পারি, আমরা একটা ঘটনাকে হয়তো যার যার মতো ব্যাখ্যা করতে পারি, কিন্তু মানুষের পারসেপশনে এটাই হয়েছিল, তিনি যে কথা বলেন সেই জায়গাতে যান, তিনি আপোষ করেন না। এটাই আমি বললাম যে এটাকে নিয়ে ব্যাখ্যা যার যার মতো করতে পারি, কিন্তু এটাই সত্য। এবং পারসেপশন কিন্তু রাজনীতিতে একটা বড় বিষয়, এবং তার ওই সময়ের ভূমিকা, আগামী দিনে ভূমিকা রাখা এবং একটা ঘটনাকে অগ্রসর করে নিয়ে যাওয়া অন্যতম বিষয়। তা সেটা তো আমি বলবো যে পুরো 80-র দশক জুড়ে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, এবং এটা কিন্তু খুব কঠিন অবস্থার মধ্য দিয়ে করতে হয়েছে। এখনকার প্রজন্ম আমার বিবেচনায় এটা জানেও না যে আন্দোলন কিভাবে ধাপে ধাপে করতে হয়েছে, কিভাবে একটা ঘটনাকে কি বলবো যে এক ধরনের ব্যাকসেট হতে হয়েছে, তারপর আবার গড়ে তোলার জায়গায় যেতে হয়েছে। নির্যাতন কিন্তু এখনকার মতো না হলে ওই সময় নির্যাতন আরো, ওই সময়ের বিবেচনাটা ভয়াবহ পর্যায়ে ছিল। কিন্তু সেক্ষেত্রে তিনি একটা সাধারণ নারী থেকে
যেভাবে আস্তে আস্তে ধাপে ধাপে রাজনৈতিক অঙ্গনগুলো গড়ে তুললেন, এবং এই ধরনের আমরা যেটা বলি যে এই ধরনের একটা বর্জীয় দল তাকে কিন্তু ঐক্যবদ্ধ করে রাখার একটা ঘটনা। কারণ আমরা ওই সময় জানি যে কতজন কত কোরবান হয়ে গেলেন। হ্যাঁ, একটা বিখ্যাত কথা ছিল, কোরবান আলীর নামে যিনি ছিলেন তিনি তো মিটিং থেকে যেও কোরবান হলেন, এবং এই সমস্ত দলগুলোর মধ্যে এই সব ছিল। তারপর ওই সময় আরেকটা ছিল যে আপনার ওইখানে যারা এই রেজিম ছিল, তৎকালীন স্বৈরাচারের বাহিনী, তারা কিন্তু যেভাবে আর্মস নিয়ে ফাইট করত, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, পাল্টা দাঁড়ানো, এবং সেই দাঁড়াতে যে অনেক ধরনের ভূমিকা পালন করতে হয়েছে, বিশেষ করে ছাত্র আন্দোলনের দিক থেকে, অন্য আন্দোলনও বিশেষ করে। তা সেই জায়গাটাকে ব্যালেন্স করে দলকে ঐক্যবদ্ধ রাখা এবং পুরো আন্দোলনকে একটা জায়গায় পৌঁছে দেওয়া, তার মধ্য দিয়ে উনি একটা দলের পরিপূর্ণ নেত্রী হিসাবে সামনে চলে আসছেন এবং জনগণের কাছেও তিনি সামনে চলে আসছেন। যার জন্যে দেখা যাবে যে 90-এর পরে সাধারণভাবে প্রথমে একটা পারসেপশন ছিল কারা ক্ষমতায় আসছে, তারা ধরেই নিয়েছিল, এবং একটা সাধারণ কিন্তু মনেই হয়েছে যে ক্ষমতায় আসছে আওয়ামী লীগ। কিন্তু দেখা গেল ভোটের ফলাফলে মানুষ খালেদা জিয়া এবং তার দলকেই কিন্তু গ্রহণ করলো। এইটা দিয়েই কিন্তু তার ওই ভূমিকার কারণে অবশ্যই নিশ্চয়ই মানুষ, আমি বললাম যে আমরা আমাদের ভূমিকা ব্যাখ্যা করতে পারি। ক্ষমতা পরিবর্তন যখন হয় সেখানে নানান রকম ইকুয়েশন খুঁজে আসলে, কিন্তু নেতৃত্বের যে একটা বড় ভূমিকা আছে সেটাও খুব গুরুত্বপূর্ণ অবশ্যই। এবং সেটা যে আমি বললাম যে সেই ভূমিকাটা এখন আপনি এই যে 3 জন বা 4 জন মিলে আমরা কোনো একটা ভূমিকাকে সামনে বলতে পারি, এটাই ভূমিকা। কিন্তু শেষ বেলায় গণতন্ত্রের মূল কথাটা কি, যে জনগণ কোনটাকে গ্রহণ করছে। তো জনগণ তো ওনার ওই ভূমিকাকেই গ্রহণ করেছে, আমরা ওই ভূমিকা, আমি বললাম যে আপনি মিলাইতে গেলে কিন্তু রাজনৈতিক অঙ্গনে নানাভাবে তার প্লাস মাইনাস একটা যুক্তি পাল্টা তর্ক আমরা দেখতে পারি, কিন্তু আমি ওই জায়গায় জোর দিতে চাই মানুষ কিন্তু ওইটাকেই তাকে আপসীন নেত্রী এবং সেই জায়গাটা করেছে বলে এটা মনে হয়। সময় থাকলে পরে অন্য কথা বলা যাবে। আমি শুধু আর একটু বলি, বিশেষ করে যে সময় তিনি এখন আমাদের মাঝ থেকে সশরীরে চলে গেলেন, আমরা এইবারের যে পর্বে আছি গণতন্ত্রের পথে হাঁটার জন্য যে একটা নির্বাচনের, আমি বলবো যে ন্যূনতম গ্রহণযোগ্য একটা নির্বাচনের জায়গায় যে যাওয়াটা দরকার, এই সময় কিন্তু উনি যদি সক্রিয় থাকতে পারতেন তাহলে সেটা কিন্তু মানুষকে অনেক আশাবাদীও যেমন করতে পারতো, অনেক পথ দেখানোর ক্ষেত্রেও ভূমিকা রাখতে পারতো। আমার মনে হয় যে ওনার প্রতি আমাদের দিক থেকে অন্যতম শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন করা হবে, বিশেষ করে সচেতন মানুষ হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, যদি আমরা সেই গণতন্ত্রের হাঁটার পথে যত প্রতিবন্ধকতা আছে বা কোনো দলের যদি কোনো ইগো, কোনো বিশেষ উদ্দেশ্য থাকে, সেইটাকে বাদ দিয়ে যদি ওই পথে হাঁটার কাজ করতে পারি, আমি বলি যে তাতে পরিপূর্ণ জায়গায় আমরা না যেতে পারলেও তার প্রতি একটা এই ধরনের বড় শ্রদ্ধা নিবেদনের কাজটা আমরা করতে পারবো, সেটি আমার মনে হয়। গোলাম মাওলানা, আপনার কাছে আসি, একটুখানি আমরা যদি ইতিহাসের জায়গায় ছোট্ট করে আসি, ইতিহাস নিয়ে আপনি কথা বলেন যে বিএনপির জন্ম যে সময় হয়েছিল এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে, সেই জন্মটা খুব যে সংকটাপন্ন ছিল তা না, সহজেই জন্মটা হয়েছিল। কিন্তু একটা ওই জায়গা থেকে একটা রাজনৈতিক দলকে জনভিত্তি দেওয়া, মানে আজকের পর্যায়ে আসা সবচেয়ে বড় একটা রাজনৈতিক দল, মানে সেটা তো খুব সহজ কাজ ছিল না। মানে সেইটি জিয়াউর রহমানের জন্য যতটা সহজ ছিল, খালেদা জিয়ার জন্য নিশ্চয়ই সহজ ছিলেন না। এবং তার প্রাতিষ্ঠানিক শিক্ষার কথা যদি আপনি বলেন, নিজে মুখেই তিনি বলেছেন। সেই জায়গা থেকে এই যে আলোচনাগুলো আমরা করি, সেটা কি শুধুমাত্র আবেগ বা রাজনৈতিক ব্যাখ্যা থেকে করি, না প্রকৃত অর্থেই 4 দশকের তার যে দীর্ঘ রাজনৈতিক জীবন, সেটির ভূমিকাটা আপনি কিভাবে দেখেন, শুধুমাত্র আবেগ বা রাজনীতির ব্যাখ্যার বাইরেতে গিয়ে যদি আমরা বলি? প্রথম হলো যে তার মধ্যে অসাধারণ একটা ব্যক্তিত্বময়তা ছিল। অনেক বড় বড় শিক্ষিত মানুষ, প্রাতিষ্ঠানিক যারা শিক্ষায় শিক্ষিত ছিলেন, তো যখন তার সামনে যেতেন এক ধরনের শ্রদ্ধা, সম্ভ্রম এবং মনের মধ্যে এক ধরনের মর্যাদা তৈরি হয়ে যেত। দূর থেকে যে যাই বলুক না কেন, বেগম খালেদা জিয়ার সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তার দলের সবচেয়ে চৌকুশ এবং শিক্ষিত যে মানুষগুলো, তারা অন্তঃস্থল থেকে যে ভক্তি, যে শ্রদ্ধা, যে সহমর্মিতা প্রকাশ করতেন, এটা ছিল ওনার সবচেয়ে বড় প্রাপ্তি। আপনাকে যদি কেউ শ্রদ্ধা করে, ভালোবাসে, আপনি ধরে নিতে পারেন সে আপনার সাথে প্রতারণা করবে না। এবং এটা কেবল বাংলাদেশের সঙ্গে ছিল না, আপনি অবাক হয়ে যাবেন যে উনি যেই সময়টিতে রাষ্ট্রপ্রধান ছিলেন, ওনার সঙ্গে কেবলমাত্র বঙ্গবন্ধুর তুলনা করা যেতে পারে বহির্বিশ্বে। বঙ্গবন্ধু যখন বহির্বিশ্বে যেতেন, তখন
সেই রাষ্ট্রপ্রধানরা ঝাঁপিয়ে পড়তেন তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য। ঠিক একই পর্যায়ে শ্রদ্ধা প্রদর্শন করতেন খালেদা জিয়ার প্রতি। আপনি ধরুন, উনি যখন 2011-12 সনে ভারতে গেলেন কংগ্রেস ক্ষমতায়, তো প্রধানমন্ত্রী, তিনি তো তখন বিরোধী দলীয় নেত্রী, প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রোটোকল জানানোর জন্য তিনি চলে এলেন এয়ারপোর্টে। এটা ভারতে নজিরবিহীন ঘটনা। কোনো বিরোধী দলীয় নেত্রীকে সংবর্ধনা জানানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী এয়ারপোর্টে চলে এসছে, এবং যেখানে 2-3টি রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান ছাড়া ভারত সাধারণত তাদের প্রধানমন্ত্রী যেখানে এয়ারপোর্টে আসে না, সেখানে বেগম জিয়াকে রিসিভ করার জন্য মনমোহন সিং আসছেন। আপনি যদি ওই সময়টাতে মনমোহন সিংয়ের আই কন্ট্যাক্ট দেখেন, বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সে আসলে বেগম জিয়ার মধ্যে পরিপূর্ণ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র দেখতে পেয়েছিল, এবং একটা পতাকা পথ করে উঠছিল। আপনি ওই দৃশ্যটা চিন্তা করেন। আর একটা দৃশ্য, উনি যখন প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন থাকসিন সিনাওয়াত্রা তিনি ছিলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী। তো একবার সেই বেগম জিয়ার থাইল্যান্ডে যাওয়ার প্রোগ্রাম হলো। তো বেগম জিয়াকে সম্মান জানানোর জন্য থাইল্যান্ডের প্রধানমন্ত্রী তার স্পেশাল চার্টার প্লেন নিয়ে বাংলাদেশে চলে এলেন ঢাকা এয়ারপোর্টে, এবং ঢাকা এয়ারপোর্ট থেকে বেগম জিয়াকে নিয়ে তারপরে উনি থাইল্যান্ডে গেলেন। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনা কখনো ঘটেনি, নেভার এভার, এবং আগামী দিনে ঘটবে কিনা আমি বলতে পারবো না। আপনি বললেন যে বেগম জিয়া স্বশিক্ষিত ছিলেন, লেখাপড়া খুব অল্প জানতেন, কিন্তু জাতিসংঘে তার যে উপস্থিতি, তার ইংরেজিতে তার যে বক্তব্য, তিনি যেভাবে বসে আছেন, বিদেশি সরকার প্রধান রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তিনি যেভাবে হাঁটছেন, আমার কাছে মনে হয়েছে যে একটা প্রাকৃতিক রিদম যাকে বলা হয়, এটা তার শরীর মনে দিয়ে দিয়েছিল। অর্থাৎ প্রকৃতিতে যেভাবে ধরুন একটা রানী মৌমাছি, তো রানী মৌমাছির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন কতগুলো অভিব্যক্তি দেয় যে মৌচাকের সমস্ত মৌমাছি তাকে কেন্দ্র করে ওইভাবে ঘুরে। এই যে তিনি এত অসুস্থ, একেবারে বৃদ্ধা, ভীষণ রকম অসুস্থ, হুইল চেয়ারে করে তিনি গেলেন। তো এই ক্যান্টনমেন্টে তিনি গেলেন এই মৃত্যুর আগে, তার সর্বশেষ পাবলিক অ্যাপিয়ারেন্স। তা আমি দেখলাম যে ওখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোক, ওনাদের কিন্তু যথেষ্ট নাকুচু। তারপরে শেষে আমাদের সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে যারা আছে, তারা অ্যাজ এ মানে কি বলবো, গ্র্যান্ড লেডি হিসেবে, অ্যাজ এ সেলিব্রিটি হিসেবে, অ্যাজ এ রাষ্ট্রের সবচেয়ে সম্মানিত ব্যক্তি হিসেবে তার যে প্রাপ্য সম্মানটুকু কেউ না দিয়ে পারলো না। এমনকি তরুণ প্রজন্মের যে সমস্ত ছেলেরা, সেই নাহিদ, সার্জিস, মাহফুজ, তারা যারা ছিলেন, তারাও যখন তার সামনে গেল, তারা কিন্তু শিশু হয়ে গেল। একদমই তাই। মানে এই ছেলেগুলো বাইরের যে রাজনৈতিক বক্তব্য, ওখানে ওজন্য না, গত 14 মাসে তারা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বসেছে, রাষ্ট্রদূতদের সাথে বসেছে, মির্জা ফখরুলের সাথে বসেছে। তো সবার সাথে কিন্তু তারা যে একটা বিপ্লবী, একটা চে গুয়েভারা অথবা একটা ফিদেল ক্যাস্ট্রোর মতো ব্যক্তিত্ব তারা ধরে রাখার চেষ্টা করেছে। কিন্তু যেই মুহূর্তে তারা বেগম জিয়ার কাছে গেছেন, আমি দেখলাম যে দে বিকাম জাস্ট ইনফ্যান্ট, শিশুর মতো হয়ে গেছে, শিশুর মতো সরলভাবে হাসছে। বেগম জিয়া যে কথাগুলো বলছে, তারা একদম ঘাড় নিচু করে, মাথা নিচু করে, পারে তো যদি ওখানে প্রোটোকল না থাকতো, ওরা হাঁটুতে গেড়ে তার হাত ধরে তার কথা শুনতো। আমার কাছে এরকম একটা উপস্থিতি মনে হলো। তো এই যে তার ভিতরে যে কতগুলো ন্যাচারাল জিনিস ছিল নেতৃত্বের, ব্যক্তিত্বের, আপনি চিন্তা করুন যে আমাদের দেশে তার যে উচ্চতা, এই উচ্চতা বাংলাদেশে অ্যাভারেজ কোনো মহিলাদের উচ্চতা নয়। এটা ডিফারেন্ট। তাকে যে মানে আপনি সমাজে যখন একটা সিংহ আসে, একটা বাঘ আসে, আপনি তাকে দেখলেই মনে হবে যে বনের রাজা। তো অসংখ্য মহিলার মধ্যে, অসংখ্য পুরুষের মধ্যে আপনি যদি একজন বেগম জিয়াকে দাঁড় করিয়ে দেন, আপনার দেখলে অসংখ্য মানুষের আসলে রাজনৈতিক মঞ্চে ছোটবেলায়, কিশোর বয়সেও যারা দেখেছে, তাদের অভিজ্ঞতা এরকমই যে হাজার মানুষের মাঝখানে তাকে আলাদা করা যেত না। আমি আমার নিজের একটা বাস্তব অভিজ্ঞতা বলি। অনেক আগে 80-র দশকে এরশাদের সময়টাতে, তখন তো আওয়ামী লীগের মিছিল আগে যেত, তারপর পিছিয়ে বিএনপির মিছিল আগে যেত, ওই 21শে ফেব্রুয়ারি উপলক্ষে শহীদ মিনারে। এবং এগুলো মানে ওই ভোর 3টা-4টা থেকে শুরু হতো, শুধুমাত্র ওই 21শে ফেব্রুয়ারি মানে শহীদ মিনারে যেতে যেতে 11টা-12টা বেজে যেত, এত ভিড় হতো। তা আমি ছাত্রলীগ করতাম, ছাত্রলীগের মিছিলের একেবারে পেছনে, আমাদের পেছনেই বিএনপির মিছিল, এবং সামনে একদম বেগম জিয়া। তো এই একটু হাঁটি আবার এসে না ইডেন কলেজের সামনে এসে করলো কি, মিছিলটা থেমে গেল, প্রায় আধা ঘন্টার মতো থেমে গেল।
তো উনি বোধহয় তখন থেকে ওনার একটু বাতে ব্যথা ছিল, কেউ বোধহয় তাকে ওই একটা চেয়ার এনে দিল, ওই কাঠের চেয়ার, উনি ওখানে একটু বসলেন। বিশ্বাস করেন ইডেন কলেজের মেয়েগুলো যারা ছিল হলের মধ্যে, তারা ওই ব্যালকনি থেকে দেখছে যে বেগম জিয়া ওই আজিমপুরের যেটাকে বলা হয় বেবি আইসক্রিম মোড়, পলাশী মোড়ের এই পাশে বেবি আইসক্রিম মোড়, ওই জায়গাটাতে হাজার হাজার ইডেন কলেজের মেয়েরা সেই ক্যাম্পাস থেকে নেমে আসলে কেবলমাত্র ওনাকে দেখার জন্য। এই যে অ্যাট্রাকশন, তার সামনেই কিন্তু শেখ হাসিনা ছিলেন, তিনিও রাজনৈতিক নেত্রী, কিন্তু ওই যে তার যে একটা অ্যাট্রাকশনটা, সেই অ্যাট্রাকশনটা বেগম জিয়ার ধরে রাখতে পেরেছে। বেগম জিয়ার ছিল। রুনা সামরিন, আপনার কাছে আসি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের যে উত্থান, এবং বলা হয়ে থাকে যে ডান বামের সমন্বয়ে একটা মধ্যপন্থার দল হিসেবে এই ভাবাদর্শের যে দাঁড় করাতে তিনি পেরেছেন। এবং আমি যদি আরেকটু খুব সহজ করে বলি যে তার যে প্রকাশ, তার নিজেকে যে প্রকাশ, তিনি যেভাবে প্রকাশ করতেন, এবং তিনি একই সঙ্গে ডানপন্থার, উগ্র ডানপন্থার যারা, তাদের সাথেও বিভিন্ন সময় রাজনৈতিকভাবে একই সাথে পথ চলিত হয়েছে, কিন্তু তিনি কিন্তু কখনোই এই একীভূতটা করতে পেরেছেন ডান বামের। মানে এটিকে কিভাবে বিশ্লেষণ করেন? না, আপনি প্রশ্নটা তুললেন বলে আমি একটা বিষয় আজকে এখানে বলি, যেটা হয়তো আগে বলিনি। প্রথম কথা, এটা একটু যেহেতু রাজনীতির মূল কথা আমাকে বলতেই হচ্ছে, উনি ডান বামের পুরো সংমিশ্রণ করে নিজের দলকে কতটুকু করতে পেরেছেন না পেরেছেন এটা সময় বলে দেবে। আমি ওই জায়গাটিকে কোনো, তারা দাবি করে যে মধ্যপন্থা, ঠিক আছে না, আমি বলছি সেটা সুনির্দিষ্ট তাদের কর্মকাণ্ড এবং সময় বলে দেবে। আমি ওই সিদ্ধান্তটা না বলেই কিন্তু এইটা আমি অন্ততপক্ষে সাক্ষ্য দিতে চাই যে বিশেষ করে 90-এর গণঅভ্যুত্থান, তার পরবর্তীতে, একেবারেই পরবর্তীতে, যখন কি বলবো যে একটা কেনা বেচার রাজত্ব চলছে, যে আওয়ামী লীগের লোক ওই স্বৈরাচারের সাথে যোগসাযোগ করা, বিএনপির অনেকে যোগসাযোগ করা, এই ধরনের, আমি তখন ছাত্র আন্দোলনের দায়িত্ব পালন করি, গণতান্ত্রিক ছাত্রকে গড়ে তুলেছিলাম। আমরা তৎকালীন দুই নেত্রীর কাছেও কথা বলতে গেছি, উনি প্রধানমন্ত্রী হিসাবেও তখন ওনাদের সাথে দেখা করে বলেছি, এবং পরবর্তীতে রাজনৈতিক সময় দেখা করেছি। আমি শেষে একটা উদাহরণ দিয়ে আপনার এই কথাটা বলি যে উনি হয়তো আকাঙ্ক্ষা করেছেন এবং চেষ্টা করেছেন, আমি এইটুকু ব্যক্তিগতভাবে মনে করি। সেটা একটা উদাহরণ দিয়ে, আমি জানি না গোলাম মোল্লা রনির সামনে কখনো আমি এই কথা বলেছি কিনা, বা অত বলি না, আজকে বলি, কারণ সব ইন্টারনাল আলোচনা সবসময় বলাটা যথাযথ না। 2014 সালে যখন ভোট নিয়ে জটিলতা হচ্ছে, আমরা আমাদের পার্টিগতভাবে আমাদের কাছে মনে হয়েছিল যদি আমরা একটা ভালো নির্বাচন না করতে পারি দেশটা সংকটে পড়বে। তখন তৎকালীন প্রধানমন্ত্রী, আমি জাস্ট রেফার করছি রাজনীতির কারণে, ওনার সাথে দেখা করে কিন্তু বলি যে আপনি তত্ত্বাবধায়কটা মেনে নিয়ে ভালো নির্বাচন দেন। যাক, সেটা আমি প্রসঙ্গ করলাম। কিন্তু আমরা বেগম খালেদা জিয়া সহ যখন বিএনপি নেতৃবৃন্দের সাথে দেখা করি, তখন ওনাকে এই সব গণতন্ত্রের আন্দোলন নিয়ে আলোচনার মধ্যে একটা আলোচনা আমরা কিন্তু করি ওপেন, যে এই যে 71-এর ঘাতক চক্র যারা ধর্মভিত্তিক রাজনীতি করে, ওদেরকে সাথে রেখে গণতন্ত্র আন্দোলন করলে এটা কিন্তু হবে না, এটা আপনার বিবেচনা করা উচিত। এটা সম্পর্কের কারণে আমাদের সিনিয়র নেতারা বলেন, আমি সেইখানেও ছিলাম। আমি কোট করছি এইখানে। এই কথা শোনার সাথে সাথে তৎকালীন একজন বেঁচে আছেন বলে আমি নামটা বলছি, মঈন খান, উনি সাথে সাথে একটা রিয়াক্ট করলেন পজিটিভ সেন্স, মানে কি কারণে এটা করছে, তাদের যে আদর্শিক না, উনি বলার চেষ্টা করেন। এরপরেই বেগম খালেদা জিয়া, আমি ছাত্র আন্দোলন থেকে খুব একটা মেলা যে দেখা সাক্ষাৎ হয়েছে নট দ্যাট, কিন্তু এত উচ্ছ্বাস নিয়ে আলোচনা ওনার সাথে বৈঠকে কিন্তু দেখি নাই আগে। উনি দীর্ঘক্ষণ ধরে যে যারা এটা আসছে, উনি যে তাদের এই মৌলবাদিতা মেনে নেননি, এবং তারা এসে প্রথমে নারী নেতৃত্ব বসতে চাননি, উনি বলছেন যে আচ্ছা তাহলে আর যাতে না আসে, কেউ পারলে যেন কি বলে ওই যে ব্যারিকেড, মানে কাপড় দিয়ে বসতে চাই, বলছে তাইলে এখানে আসতে হবে না। এই ধরনের উনি অনেকগুলো কথা বললেন আমাদেরকে, একেবারে সবার উপস্থিত, এবং সেটা বলেই তিনি বললেন যেইটা আমাদের মঈন সাহেব যেটা বলেছেন, যেইটা আমরা কোনো আদর্শগতভাবে করছি না, এখন কৌশলগত কারণে করতে হয়, এবং আগামীতে ইলেকশন, এবং জানেন শুধু আমি একা না, ছেড়ে দিলে তো অন্যরাও ছাড়বে না। তাহলে এই যে কথাটা উনি বলেছিলেন, আমি সাক্ষী হিসাবেই বলছি যে যদি সেইটাকে বিবেচনায় রেখে এখনকার বিএনপি এবং অন্যরা ঠিক ওই জায়গায়, আমি ডান বলতে আমি ডান বাম শুধু বলছি না, যে উগ্র শক্তি হাত থেকে আপনি যদি নিয়ে আসতে পারেন, তাহলে যে মধ্যপন্থার যে কথা বললেন, আপনি তো কোনো উগ্রতাকে ধারণ করে কিন্তু আপনি মধ্যপন্থা পারবেন না। আমরা তো বিএনপির কাছ থেকে বামপন্থা আশা করব না, তারা মধ্যপন্থার কথা বলতে আশা করব। তা সেইটা বেগম জিয়া, তিনি, আমি 14 সালকে রেফার করলাম, যে তিনি যখন ওই কথাটা
মানে এত ক্লোজলি এই পয়েন্ট অন্ততপক্ষে আমার সাথে কখনো বা আমার উপস্থিত আমি কখনো শুনি নাই, শোনার সুযোগ এবং রাজনৈতিক কারণে এই কথা যে জনসভায় বলা যায় না, না যায়ও না, আমি তো বললাম যে, এবং এটা আজকে উনি নাই বলে বলছি, যদিও ঘরের আলোচনা, আমার মনে হয় না যে আমি বলে ভুল করলাম, কিন্তু এটাই সত্য। কারণ মঈন খান তো বেঁচেই আছেন, উনি জানেন, অন্য সব নেতারা ওনার ছিলেন, মির্জা ফখরুল ভাই সহ সবাই ছিলেন বড় দাগে ওনার ওইখানে। তা আমি বলছি এখনো বিএনপির পলিটিক্সের সাথে এটা এখন মেলে, ওরা যেটা এখন বলতে চাইছে সেই ধারাটাই। তাহলে সেই জায়গায় হ্যাঁ হয়তো আমার ধারণা, কারণ এগুলো তো অনেক দলের মধ্যে আলোচনা, সেটা তো আমরা জানি না, তা নিশ্চয়ই সেই দলের আলোচনা, আমি 14 সালকে যেটা রেফার করলাম, এই ধারাবাহিকতায় তিনি যদি তার দলকে অন্তত পক্ষে তার মধ্যপন্থা, আমি ওই শব্দটাই বললাম, এবং বিশেষ করে বাংলাদেশটা এখন যে ধরনের একটা সংকটে পড়ে গেছে, একদমই তাই। উগ্র দক্ষিণপন্থার কবজা, এবং বাংলাদেশ শুধু না, কিন্তু আমাদের এই অঞ্চল, এমনকি বিশ্বে যখন একটা উগ্রপন্থা এবং এই ধরনের ধর্মীয় তার উগ্রপন্থার দলের উত্থান শীর্ষ চলছে, নেতৃত্ব কিন্তু এই কথা এখন প্রকাশ্যে বলছে, সেটা পরিষ্কার আমি করে বলছি। বলছে। জি। যে এই জায়গায় ওনার এই ভূমিকাটাও আগামী দিনে শুধু এই দলের পথে চলা না, ন্যূনতম একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখে এবং বাংলাদেশ তার মানুষের অন্ততপক্ষে ওইটুকু ঐক্যের কথা আমি বললাম, সেইটাকে অগ্রসর করার ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা রাখবে বলে রাখবে আপনি বলে মনে করেন?